মিটি কার্টুন হাউস। এ তুমি কি বলছো চন্দ্রা? এ হতে পারে না। আমাদের ভালোবাসা কি আজকে? সে কোন ছোট্টবেলা থেকে আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। তুমি বুঝতে পারছো না অনিতা, আমি কি এটা চাই, কিন্তু বাবা যে কিছুতেই এটা মেনে নিচ্ছেন না। চন্দ্রা, তাহলে চলো আমরা দুজন পালিয়ে যাই। তুমি কি পাগল হলে অনিতা? তুমি জানো না বাবা জমিদার, বাবার চোখে গিয়ে আমরা পালাতে পারবো? তাহলে এখন উপায় কি চন্দ্রা? অনিতা, তুমি আমায় ভুলে যাও, এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাও। আমি জানি বাবা লাঠিয়াল পাঠিয়ে তোমায় মারার পরিকল্পনা করেছেন। তুমি দূরে কোথাও পালিয়ে যাও অনিতা। ভয় পেয়ে পালিয়ে যাব? তা কখনো হয় না চন্দ্রা। মরতে হলে আমি এই গ্রামেই মরবো। তোমার থেকে আমি দূরে যাব না। দেখি, আপনারা কারা? আপনারা এগিয়ে আসছেন কেন? কে পাঠিয়েছে আপনাদের? আপনারা আমায় মারছেন কেন? বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! 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 কে আছো? বাঁচাও! আমাকে মেরে ফেললো। আমি আবার ফিরে আসবো। আমি আবার ফিরে আসবো। তোমায় নিয়ে যাবো চন্দ্রা। তোমায় আমি নিয়ে যাবো। আমি অনামিকা, কলকাতায় থাকি। আমার বাড়িতে আছে আমার মা, বাবা আর বোন। আমি সরকারি কর্মচারী। সরকার একটা প্রজেক্টে আমাকে নিশ্চিন্দিপুর গ্রামে পাঠাচ্ছে। পুরো টিম অবশ্য গতকালই পৌঁছে গেছে। আমি আজকে যাচ্ছি। একটা কাজে আটকে যাওয়ার জন্য গতকাল টিমের সাথে আমি আসতে পারিনি, তাই আজ এলাম। আপনি সরকার থেকে এসেছেন তো দিদিমণি? হ্যাঁ, আমি অনামিকা রায়। আমি এসেছি সরকার থেকে। আমি রতন দিদিমণি। গ্রাম থেকে আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। চলুন। প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম একটাই মাত্র টোটো দাঁড়িয়ে আছে। রতন বলল যে আমার যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেটা স্টেশন থেকে বেশ খানিকটা দূর, তাই আমরা ঠিক করলাম এই টোটো করেই চলে যাব। আমরা গ্রামের মেঠো পথ ধরে এগোতে লাগলাম। সত্যি গ্রামের দৃশ্য কত সুন্দর। আমাদের বাংলার আসল রূপ যেন এই গ্রামেই লুকিয়ে আছে। তবে এই নিশ্চিন্দিপুর গ্রামটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। জায়গায় জায়গায় স্ট্রিট লাইট রয়েছে, কিছু কিছু রাস্তাও আর মেঠো নেই, পাকা রাস্তা হয়ে গেছে। টোটো আমাদের যে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, বাড়িটা বেশ বড়, কিন্তু কেমন যেন পুরো বাড়ি লাগছে। কি ব্যাপার রতন, এ তো একটা পুরো বাড়ি, এ বাড়ির সামনে কেন এলে? না দিদিমণি, এটা এখন আর পুরো বাড়ি নেই। আগে ছিল। এটা এই গ্রামের জমিদারের বাড়ি ছিল। তারপর তো এখন সরকার নিয়ে নিয়েছে। ভেতরে গিয়ে দেখুন, খুব সুন্দর করে সাজানো। আপনার এখানেই থাকার ব্যবস্থা হয়েছে। আমি বেশি কথা না বাড়িয়ে
রতনের সাথে বাড়ির ভেতরে গেলাম। সত্যি রতনের কথা একদম ঠিক, বাড়ির ভেতরটা একদম অন্যরকম। কি সুন্দর করে সাজানো, দেখে মনেই হচ্ছে না যে বাড়ির বাইরেটা অত খারাপ অবস্থা। দিদিমণি, কাল থেকে একজন এসে আপনার রান্না করে দেবে। আজকে আপনার খাবার আমি এসে দিয়ে যাব। আপনি রাতে কি খাবেন বলুন? ঠিক আছে, তাহলে এক কাজ করো, রাত্রিবেলা একটু ভাত নিয়ে এসো। সারাদিন জার্নি গেছে তো, আর রুটি খেতে ভালো লাগছে না। ঠিক আছে দিদিমণি, আমি তাহলে ভাত আর মুরগির মাংস নিয়ে আসছি আপনার জন্য। ঠিক করলাম আজ আর কোনো কাজ করব না, খুব ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল সকাল সকাল উঠে সাইডে যাব। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে এসে ড্রয়িং রুমে একটু বসেছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, এই তো খেয়ে এলাম। না গো মা, এখানে অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই, সমস্ত ব্যবস্থা আছে। রতন এসে আমায় রাতের খাবার দিয়ে গিয়েছিল, ভাত, ডাল, আলু ভাজা, মুরগির মাংস। তাতে কি আছে, এতে ঝামেলার কি আছে মা? ওকে পাঠিয়ে দাও না, ভালোই তো, আমাকেও একা একা থাকতে হবে না, দুজন মিলে থাকবো। মা, আমার কোনো অসুবিধা হবে না, ওকে পাঠিয়ে দাও, ও মাসখানেক থেকে ও বাড়ি ফিরে যাবে। হ্যাঁ মা, কালকে সকালের ট্রেনেই ওকে পাঠিয়ে দাও, আমি রতনকে স্টেশনে পাঠিয়ে দেবো। হ্যাঁ মা, আমি এখন ফোন রাখছি। পরের দিন সকালবেলা বাড়ির সামনে থেকে গাড়ি এসে আমায় নিয়ে গেল। সাইটে যাওয়ার আগে রতনের বাড়িতে গেলাম। রতন, রতন, বাড়িতে আছো? আরে দিদিমণি যে, আপনার কিছু দরকার লাগবে? আমায় ডেকে পাঠালেই তো পারতেন। আরে না না, আমার কিছু দরকার নেই। শোনো, আজ আমার বোন আসছে দুপুরের ট্রেনে, তুমি একটু গিয়ে ওকে নিয়ে এসো, হ্যাঁ? ঠিক আছে দিদিমণি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি আপনার বোনকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। কাজ সেরে বিকালবেলা আমি যখন বাড়ি ফিরে এলাম, দেখলাম বাড়ির সামনে রতন কেমন একটা মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে রতন, তুমি এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? দিদিমণি, উনি কি আপনার নিজের বোন? হ্যাঁ, ও আমার নিজের বোন, চন্দ্রিমা। কেন বলো তো? দিদিমণি, উনি এখানে কতদিন থাকবেন? তা বলতে পারবো না, ওর গ্রামে আসার খুব ইচ্ছে ছিল, তাই ও চলে এলো আমার কাছে। কেন, কি হয়েছে, এসব প্রশ্ন করছো কেন তুমি? দিদিমণি, ওনাকে এখানে রাখবেন না, ওনাকে কালই বাড়ি পাঠিয়ে দিন। কেন বলো তো, ও এখানে থাকলে কি হবে? উনি এখানে থাকলে বিপদ হতে পারে দিদিমণি, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পাঠিয়ে দিন। রতন কেমন যেন গম্ভীর হয়ে এই কথাগুলো বলেই চলে গেল। রতনকে এসে থেকে এমন গম্ভীর হতে আমি দেখিনি,
বেশ উৎফুল্ল হয়েই থাকে ছেলেটা। হঠাৎ কি হলো, এমন গম্ভীর হয়ে গেল কেন? আর চন্দ্রিমাকে চলে যেতেই বা কেন বলছে? কিছুই বুঝতে পারলাম না। ঘরে গিয়ে দেখলাম চন্দ্রিমা ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? তুই যে আমাকে কি ভাবিস! বাহ, তাহলে তো খুবই ভালো। দিদি, চ না, গ্রাম ঘুরতে যাই। আরে এখন যাব না, বিকাল হয়ে গেছে, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। কাল সকাল সকাল তোকে নিয়ে বেরিয়ে পড়বো। তুই গ্রাম ঘুরে বাড়ি চলে আসবি, আর আমি তারপর সাইটে চলে যাব। আচ্ছা, তাই হবে। কথা মতোই পরের দিন সকাল সকাল আমি বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। বোনের তো গ্রাম ভীষণ ভালো লাগছিল। চারদিকে সোনালি ধানের ক্ষেত, মেঠো রাস্তা। চলতে চলতে হঠাৎ দেখলাম চন্দ্রিমা একটা ভাঙাচোরা পুরো বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। ওই, দাঁড়িয়ে পড়লি কেন? কি হয়েছে? আমার ডাকে ও কোনো সাড়া দিল না। দেখলাম বাড়িটার দিকে এক দৃষ্টে কি যেন দেখছে। ওই, কি হলো রে? আরে দাঁড়িয়ে পড়লি কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, চল। চন্দ্রিমা আমার কথা যেন শুনতেই পাচ্ছে না, এক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে গিয়ে ওকে ধাক্কা দিলাম। কি রে, কি দেখছিস সেখানে এভাবে? হ্যাঁ হ্যাঁ, ও না, কিছু না তো, কিছু দেখিনি। চল চল যাই এখান থেকে। এরপর থেকে চন্দ্রিমা যেন একেবারে চুপ করে গেল, আর কোনো কথাই বলছে না। হঠাৎ দিদি, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আমি এখন বাড়ি যাই। তুই যেমন কাজে চলে যা, আজ আর ঘুরবো না, আবার কালকে যাব। আচ্ছা, তাই হবে, তুই বাড়ি চলে যা, আমি তাহলে সাইটে যাচ্ছি। সেই দিন বাড়ি ফিরে আমি আগে চন্দ্রিমার ঘরে গেলাম। মনটা কেমন যেন করছিল। আগের দিন রতন ওই সমস্ত কথাগুলো বলল, আজ ঘুরতে বেরিয়ে ও হঠাৎ করে ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ল। তারপর থেকে ও কেমন যেন চুপ করে গিয়েছিল। আবার বলল শরীর খারাপ। তাই ভয় ভয় আমি সবার আগে ওর ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি ও চোখ বুজে শুয়ে আছে। এ কি, এই তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, এত জ্বর এলো কি করে? বোন, এই বোন, কি হয়েছে রে? এত জ্বর এসছে, তুই একটা ফোন করবি তো আমাকে। চন্দ্রিমা চোখ খুলে আমার দিকে তাকালো। চোখটা পুরো রক্তবর্ণ হয়ে গেছে, লাল টকটকে চোখ, গায়ে রং ধুম জ্বর। আমার খুব ভয় করলো। আমি সঙ্গে সঙ্গে রতনকে ডেকে পাঠালাম। রতনকে দিয়ে ডাক্তারকে ডেকে পাঠালাম। ভয়ের কিছু নেই, আবহাওয়া বদলের জন্য হয়তো জ্বর এসেছে। আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওষুধগুলো আনিয়ে নিয়ে ঠিকঠাক মতো খাওয়ালেই সেরে যাবে। কাল বিকালে একবার রিপোর্টটা পাঠিয়ে দেবেন। ডাক্তার চলে গেলেন, কিন্তু আমার মনটা কেমন যেন একটু অস্থির হয়েছিল, কেমন যেন ভয় লাগছিল। আমি ঠিক করলাম ওর জ্বরটা সেরে গেলেই আমি ওকে বাড়ি পাঠিয়ে দেবো।
সকালে উঠে দেখলাম চন্দ্রিমার গায়ে জ্বর যেন আরো বেড়ে গেছে। আমার খুব ভয় লাগলো। ঠিক করলাম আজ আর সাইটে যাব না, যদিও আজ সাইটে যাওয়াটা খুবই দরকার ছিল, কিন্তু ওকে এভাবে ফেলে রেখে কি করে যাই। রতনকে দিয়ে আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। দেখুন, কোনো রোগ আছে বলে তো আমার মনে হচ্ছে না, তবুও জ্বর যেহেতু কমছে না, আমি দুটো ব্লাড টেস্ট লিখে দিয়ে যাচ্ছি। এখানে একটা প্যাথোলজি আছে, আপনি ব্লাড টেস্টগুলো করিয়ে রিপোর্টটা আমার কাছে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দিদিমণি, এখানে যা ঘটছে আমার কিন্তু ভালো লাগছে না। আপনাকে প্রথম দিনই বলেছিলাম ওনাকে বাড়ি পাঠিয়ে দিন, এখানে থাকলে বিপদ হতে পারে। আচ্ছা রতন, তুমি প্রথম দিন থেকে এই কথা বলছো, কিন্তু কেন এই কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। তাহলে শুনুন দিদিমণি, প্রায় 150 বছর আগের ঘটনা। এই গ্রামের জমিদার ছিলেন ঋষিকেশ মুখুজ্জে। তার একমাত্র মেয়ে ছিল চন্দ্রা। চন্দ্রা ছিল খুব ভালো মেয়ে, তার মনে কোনো অহংকার ছিল না। তার ছোট্টবেলাকার বন্ধু ছিল অনির্বাণ। ছোটবেলাতে তারা দুজন একসাথে গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছে, একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। ফলে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। কিন্তু জমিদার মশাই এটা মেনে নেননি। জমিদার মশাই জোর করে চন্দ্রার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, আর অনির্বাণকে লাঠিয়াল পাঠিয়ে মেরে 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 ফেলেন। ঠাম্মার মুখে শুনেছি অনির্বাণ শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছে যে সে আবার ফিরে আসবে, সে চন্দ্রাকে নিয়ে যাবে। তারপর তারপর কি হয়? এর কিছুদিনের মধ্যে জমিদার মশাই রহস্যজনকভাবে মারা যান। লোকে বলে ওই অনির্বাণই নাকি এসে জমিদার মশাইকে মেরে দিয়ে গেছে। কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক? চন্দ্রিমারই বা কি সম্পর্ক? দিদিমণি, আপনার বোন চন্দ্রিমাকে হুবহু চন্দ্রার মতো দেখতে। প্রথম দিন দেখি আমার মনে হয়েছিল ও নিশ্চয়ই পূর্বজন্মে সেই চন্দ্রা আজকে আপনার বোন চন্দ্রিমা হয়ে জন্ম নিয়েছে। সেই জন্যই প্রথম দিনে আমি আপনাকে বলেছিলাম ওকে এখান থেকে নিয়ে যান। আমার মনে হয় অনির্বাণ ফিরে এসেছে, ও আপনার বোনকে বাঁচতে দেবে না, ও ওকে নিয়ে যাবে। তুমি কি পাগল হয়েছো? কি সব আজে বাজে বকছো? এসব কথা আমি বিশ্বাস করি না। রতনের কথা শুনে আমার ভীষণ রাগ হলো। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। কিন্তু এ কি, ঘরে গিয়ে দেখি চন্দ্রিমা নেই। কোথায় গেল? ওর এত জ্বর ছিল, এভাবে ও খাট থেকে উঠে গেল কোথায়? গেলই বা কি করে? মেন গেটের সামনে তো আমি দাঁড়িয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে রতনকে ডাকলাম। রতন, কোথায় চলে গেল চন্দ্রিমা? এই তো বিছানায় শুয়েছিল। দাঁড়ান দাঁড়ান দিদিমণি, আমাকে একটু ভাবতে দিন, কোথায় যেতে পারি। চলুন দিদিমণি, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। আমার মনে হয় আপনার বোন ওখানেই গেছেন। জানি না রতন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে আমি রতনের সাথে হাঁটতে লাগলাম। এ কি, এই বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে পড়লো কেন রতন? কালকে চন্দ্রিমাও তো এই বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়েছিল। দিদিমণি, একবার ভেতরে চলুন, দেখি, আমার মনে হচ্ছে এখানেই এসেছে ও। ঘরের ভেতরে গিয়ে দেখলাম চন্দ্রিমা সত্যি ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছে। আর তারপর যা দেখলাম তা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। চন্দ্রিমার পাশে একটা ফটো রয়েছে, তা হলো এই গ্রামের জমিদারের মেয়ে চন্দ্রার। হুবহু এক দেখতে। কিরে,
তুই এখানে এলি কি করে? বাড়ি চ। বোন আমার সাথে কোনো কথাই বললো না। ওকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। রতন, এবার আমি কি করব? বোনকে কিভাবে বাঁচাবো? দিদিমণি, অনির্বাণ জেগে উঠেছে। যে বাড়িতে আপনার বোনকে খুঁজে পাওয়া গেল ওটাই অনির্বাণের বাড়ি। ওখানে অনির্বাণকে পিটিয়ে মেরে ফেলেছিল। আমি জানি না এরপর কি হবে। আমি তাহলে এখন কি করব রতন? বোনকে এইভাবে ফেলে রেখে দেবো? কিছু বলো, আমাকে কিছু একটা করতেই হবে। চলুন দিদিমণি, আপনাকে গ্রামের পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাই। উনি যদি কিছু বলতে পারেন। রতনের কথা মতো সঙ্গে সঙ্গে গ্রামের পুরোহিত মশাইয়ের কাছে গেলাম। ওনাকে সমস্ত কথা খুলে বললাম। সবই তো বুঝলাম। আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা বোনের হাতে গিয়ে বেঁধে দেবেন। এই তাবিজ যেন কখনো না খোলে। এই তাবিজ খুলে ও আর বাঁচবে না। আর যত শীঘ্র সম্ভব এই গ্রাম থেকে ওকে বার করে নিয়ে যান। কালকের দিনটা যে কিভাবে গেছে আমি কাউকে ভুলে বোঝাতে পারবো না। পুরোহিত মশাইয়ের দেওয়া ওই তাবিজটা এসে আমি চন্দ্রিমার হাতে বেঁধে দিই। এখনো অনেকটা সুস্থ, জ্বরও পুরোপুরি কমে গেছে। ঠিক করেছি আজকে দুপুরেই ওকে গাড়ি করে আমি এই গ্রাম থেকে বার করে নিয়ে যাব। দিদিমণি, গাড়ি এসে গেছে, চলুন। হ্যাঁ, আমি চন্দ্রিমাকে নিয়ে আসছি, ও ঘরে আছে। কিন্তু এ কি, ঘরে গিয়ে দেখি চন্দ্রিমা নেই। খাটের উপর তাবিজটা পড়ে আছে। আমার ভয় বুক কেঁপে উঠল। পুরোহিত মশাইয়ের কথাগুলো মনে পড়ল। চন্দ্রিমা এই তাবিজ খুলে রেখে কোথায় চলে গেল? আর কোনো কথা না ভেবে আমি আর রতন দৌড়ে গেলাম অনির্বাণের বাড়িতে। কিন্তু গিয়ে আমি যা দেখলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি। দেখলাম চন্দ্রার ছবির নিচে আমার বোন চন্দ্রিমার মৃতদেহ পড়ে আছে। আজ প্রায় 2 মাস কেটে গেছে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর সেদিন আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। রতন আমাকে গ্রামের হাসপাতালে নিয়ে যায়। আমি আর ওই প্রজেক্টে কাজ করতে পারিনি। সুস্থ হয়ে আমি বাড়ি ফিরে আসি। আমি কাজটাও ছেড়ে দেব ভেবেছিলাম, কিন্তু মা বাবা ছাড়তে দেয়নি। আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছিল। এই কাজের জন্যই বোধহয় আমি চন্দ্রিমাকে হারালাম। আমার কাজ না থাকলে তো প্রজেক্ট নিয়ে ওই গ্রামে যেতাম না, আর চন্দ্রিমা ওই গ্রামে যেত না। আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। মা বাবা আমাকে অনেকবার বুঝিয়েছে যে এতে আমার কোনো দোষ নেই, কিন্তু আমি জানি আমার এই কাজের জন্য আমাদের পরিবারের যে বড় ক্ষতি হয়ে গেছে তা কখনো পরিপূরণ